আজও যথারীতি খুব ভোরে ঘুম ভেঙে গেছে, তাই ঘরের ব্যালকনি থেকেই সূর্যোদয়ের সময় আকাশের রং বদলের খেলা দেখতে পেলাম। এখন আমরা এলিফ্যান্ট সাফারিতে যাওয়ার জন্য তৈরি। এই সেই বিখ্যাত হলং ফরেস্ট বাংলো। এখান থেকেই শুরু হয় জলদাপাড়া অভয়ারণ্যের এলিফ্যান্ট সাফারি। জলদাপাড়া অরণ্যের প্রকৃতি মূলত সাভানা ধরনের, অর্থাৎ এখানে অনেকটা ঘাস বনের মধ্যে কিছু বড় বড় গাছগাছালি দেখা যায়। এই অরণ্যে লম্বা এলিফ্যান্ট গ্রাস ছাড়াও আরও 294 প্রজাতির গাছগাছালি দেখা যায়। আর প্রাণী জগতের মধ্যে দেখা যায় চিতাবাঘ অর্থাৎ ইন্ডিয়ান লেপার্ড, হাতি অর্থাৎ ইন্ডিয়ান এলিফ্যান্ট, সম্বর, বার্কিং ডিয়ার, চিতল হরিণ, হক ডিয়ার, বুনো শুয়োর এবং গাউর অর্থাৎ ইন্ডিয়ান বাইসন। এছাড়াও এই জঙ্গলে আছে প্রায় 240 প্রজাতির পাখি। গতকাল ট্যুরিস্ট কটেজের আশেপাশে এবং আজ জঙ্গলে এসেও নানা রকম পাখির ডাকাডাকি থেকে সেটা বেশ ভালোই বুঝতে পারছি। একটা সময় ছিল যখন রাজা মহারাজারা হাতির পিঠে চড়ে যুদ্ধে যেতেন। যুদ্ধে হাতির ব্যবহার বন্ধ হয়ে গেলেও এদেশে বিভিন্ন মন্দিরে এবং নানা রকমের ধর্মীয় অনুষ্ঠানে হাতির ব্যবহার আজও দেখা যায়। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবরাজ ইন্দ্রের বাহন একটি হাতি, যার নাম ঐরাবত। অর্থাৎ হাতির সঙ্গে ধর্মীয় ব্যাপার স্যাপারের বেশ ঘনিষ্ঠ যোগাযোগ আছে। অথচ কয়েক বছর আগে পর্যন্ত একথা বলা যেত না যে এদেশে হাতিরা খুব আনন্দে এবং আদর যত্নে আছে। এশিয়া মহাদেশের মোট 13টি দেশে এই ইন্ডিয়ান এলিফ্যান্ট দেখা যায়, আর তার মধ্যে 60% বসবাস করে ভারতের বিভিন্ন জঙ্গলে। যদিও গত কয়েক বছর ধরেই এই সংখ্যা ক্রমশ নিম্নমুখী। একটি হাতির গড় আয়ু প্রায় 70 বছর। স্থলচর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আকারে আয়তনের সবথেকে বড়টির নাম হলো হাতি। জঙ্গলে ঢোকার পর থেকেই লক্ষ্য করছি আমাদের বাহন মহাশয় পথ চলতে চলতেই টুকটাক ব্রেকফাস্ট করেই চলেছেন। তথ্য বলছে হাতিরা দিনের মধ্যে প্রায় 16 ঘন্টাই এই খাওয়া দাওয়ার পিছনে কাটিয়ে দেয়। এই কথা শুনে ভাবছেন হয়তো যে এই কালা পাহাড় তো বাকি 8 ঘন্টা ঘুমিয়েই কাটিয়ে দেবে, কিন্তু তা নয়। 24 ঘন্টার মধ্যে একটি হাতি ঘুমোয় খুব বড় জোর হলে 2 থেকে 4 ঘন্টা। প্রাণী জগতে সব থেকে বড় মস্তিষ্কের অধিকারী হলো এই হাতি। সেই জন্যই হয়তো এদের স্মৃতিশক্তি খুব ভালো হয়। যাই হোক, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারি বুক করতে হলে যেতে হবে নিচে দেওয়া এই ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির এই ওয়েবসাইটটি হলো এক এবং একমাত্র জায়গা যেখানে
জলদাপাড়া এলিফ্যান্ট সাফারির সরকারিভাবে বুকিং দেওয়া হয়, তাই অন্য কোনো এজেন্সি বা ওয়েবসাইট নয়। এলিফ্যান্ট সাফারি বুক করতে হবে শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের হদিশ নিচে ভিডিও ডেসক্রিপশনেও পাওয়া যাবে। এলিফ্যান্ট সাফারি শেষ করে এসে ব্রেকফাস্ট এবং লজে খানিক বিশ্রামের পর আবার বেরিয়ে পড়লাম পথে। এখন আমরা যাচ্ছি প্রতিবেশী দেশ ভুটানের সীমান্তবর্তী শহর ফুনশোলিং দেখতে। এই বেড়ানোটা একেবারেই পূর্ব পরিকল্পিত নয়। সকালে এলিফ্যান্ট সাফারি এবং বিকেলে জিপ সাফারির মাঝখানে যে 4-5 ঘন্টা কীভাবে কাটানো যায় সেটা ভাবতে ভাবতেই হঠাৎ করে এসে গেল এই পরিকল্পনা। ভুটান যাওয়ার পথে ভারতের শেষ সীমান্তবর্তী শহর জয়গাঁও। এখানেই ইমিগ্রেশন কাউন্টার থেকে বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে পাওয়া যাবে ভুটান প্রবেশের অনুমতি। ভুটানে প্রবেশ করে কয়েক পা যেতে না যেতেই চোখে পড়ল ছোট্ট সুন্দর একটি বৌদ্ধ মন্দির। এরপরে আমরা আবার গাড়িতে সওয়ার হয়ে চললাম কারবান্দি মনাস্ট্রি দেখতে।
ভুটান ইমিগ্রেশন কাউন্টার থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি ছোট পাহাড়ি টিলার ওপরে অবস্থিত এই বৌদ্ধ মঠ। 1967 সালে ভুটানের রাজমাতার উদ্যোগে এই মঠ স্থাপিত হয়। দুপুর প্রায় 12:30 হলো। সকলেরই একটু একটু খিদে পেয়েছে, তাই 1 প্লেট করে ভুটানি মোমোর স্বাদ গ্রহণ করা যাক। এখন আমরা চলেছি ফুনশোলিং থেকে সামসে যাওয়ার পথে তোরসা নদীর ওপর তৈরি আমোচু সাসপেনশন ব্রিজ দেখতে। অনেক বছরের চেষ্টার পর 2018 সালে এই স্টিলের নতুন মোটরেবল রোড ব্রিজটির উদ্ঘাটন হয়। তার আগে পর্যন্ত মানুষকে এই পুরনো হ্যাঙ্গিং ব্রিজটি দিয়েই হেঁটে নদী পারাপার করতে হতো। আমাদের সংক্ষিপ্ত ভুটান সফরের শেষে সংক্ষেপেই চটজলদি লাঞ্চ করে আমরা রেডি হয়ে গেলাম বিকেলের জিপ সাফারির জন্যে।
এই ভারতীয় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্যই বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য। সন্ধ্যের মুখে রাস্তা পার হচ্ছে বুনো হাতির একটি দল। একটি ঘটনাবহুল দিনের শেষ যেভাবে হলে ভালো হয় সেভাবেই হচ্ছে। বন্যেরা যেমন বনে সুন্দর, তেমনি সুস্বাদু খাবার সুন্দর লাগে আমাদের প্লেটে। আজ এই পর্যন্তই। এই সফরে আর কি কি হতে বাকি আছে জানতে গেলে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকটা দিন।